ঘূর্ণায়মান পদ্ধতিটি হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। যোগ্যতা, দক্ষতা, সরাসরি নির্বাচন এবং ওখানে একঝাঁক নারী নেতৃত্ব বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়। আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছিল যে অনেকে ঋণ খেলাপি ছিল, দ্বৈত নাগরিকত্ব ছিলেন। এগুলো উপেক্ষা করে অনেকের মনোনয়ন বৈধ করা হয়েছে। এতে কোনো ভোটাভুটির সুযোগ নেই, কোনো নির্বাচনের সুযোগ নেই। এটা শুধু অবগতি, যদি কোনো অসঙ্গতি থাকে সেগুলো তুলে ধরা। আমরা অপেক্ষা করেছি যে এই 50টা আসনে পূরণ হওয়া পর্যন্ত যাতে আমরা পরিপূর্ণ তথ্য দিতে পারি। নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেক, যে ন্যায়সঙ্গত হবে আমাদের সংসদের অর্ধেক প্রতিনিধিত্ব নারীদের, এটাই ন্যায়সঙ্গত হবে। বস্তুত নারীদের সংখ্যা পুরুষদের থেকে একটু বেশি, তাই অন্তত 50% নারীর প্রতিনিধিত্ব থাকার কথা। কিন্তু আমাদের আছে 50টা আসন, 300 আসন মানে সাধারণ আসন 16.26, এবং ওটা 50%-এর কোনো কাছাধারি আসে না। তো এটার পরিবর্তন হওয়া দরকার। কিন্তু কিভাবে পরিবর্তন হবে? কয়েকটা পদ্ধতি আছে ভালো আর তুলনামূলকভাবে ভালো, আর কয়েকটা পদ্ধতি আছে অগ্রহণযোগ্য। যেই পদ্ধতিটা এখন ব্যবহৃত হয় সেটা গ্রহণযোগ্য নয়। মানদণ্ডগুলো হলো দ্বৈত প্রতিনিধিত্ব আছে কিনা, আরেকটা হলো সরাসরি নির্বাচন কিনা। নারীদের পক্ষ থেকে বহুদিন থেকে সেই দাবি করা হচ্ছে যে সরাসরি নির্বাচন, এবং আমাদের রাজনৈতিক দলগুলো অতীতে ওইতে অঙ্গীকারও করেছে, কিন্তু অঙ্গীকারগুলো রক্ষা করে নাই। আরেকটা হলো জনগণের কাছে দায়বদ্ধ কিনা, নূতন নেতৃত্বের ক্ষমতায়ন হয় কিনা। এটা কি যোগ্যতা? নির্বাচন হলে যোগ্যতা গুরুত্বপূর্ণ, কারণ যোগ্যতার ভিত্তিতে মানুষ ভোট দেবে। আর এখানে সম্পর্ক, যে দলের কর্তা ব্যক্তিদের সাথে দল, কারণ এটা একটা অনুগ্রহ, এটা একটা প্যাট্রোনাইজ। তারপরে জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রাপ্ত ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে এটা আরেকটা পদ্ধতি হইতে পারে। ঘূর্ণায়মান পদ্ধতিটি হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। যোগ্যতা, দক্ষতা, সরাসরি নির্বাচন এবং ওখানে একঝাঁক নারী নেতৃত্ব বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়, এবং ভারতের পঞ্চায়েতে এটা দেখা গিয়েছে। এখন ওই অভিজ্ঞতার আলোকে তারা কেন্দ্রীয় পর্যায়েও এই 15 বছরের জন্য তারা এই পদ্ধতি ব্যবহার করবে। তো আমাদের ভবিষ্যতে আমরা আশা করব যে আমাদের 50 জন নারী যারা নির্বাচিত হয়েছেন, তারা ওই যে সরাসরি নির্বাচন নিশ্চিত করতে এবং নারীর সত্যিকার অর্থে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে, ন্যায্য প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে তারা এইসব বিষয়ে মনোযোগ দেবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো আইন কানুন বিধিবিধান এগুলো নির্মোহভাবে সমভাবে প্রয়োগ করা। কোনো ক্ষেত্রে তথ্য দেওয়া হয়নি। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা সবাই যেন তথ্য দেয়। এবং আমরা অতীতে দেখেছি আয়কর বিবরণী দেওয়া হয় না। আয়কর বিবরণী দেওয়াটা বাধ্যতামূলক। আয়কর বিবরণী যদি না দেয় তাহলে মনোনয়নপত্র অসম্পূর্ণ, এবং সেই মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা। তো এইগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন যেন ওই যে পরিপূর্ণভাবে এগুলো প্রয়োগ করছে না। মনিরা শারমিন কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এই যে আরপিওর 12(1)(h) আছে, একজন ব্যক্তি যদি কোনো সরকারের কোনো পদে তারা নিয়োগ পেয়ে থাকে, ওই পদ থেকে পদত্যাগ কিংবা অবসর গ্রহণের 3 বছর পরে তারা নির্বাচন করতে পারবে। ঠিক তেমনিভাবে কোনো বেসরকারি সংস্থা যারা বিদেশি সাহায্য পুষ্ট, তাদেরও কেউ যদি ওই যে পদে থাকে, এক্সিকিউটিভ পদে থাকে, তাহলে তারাও অযোগ্য। তো এখানে প্রশ্ন তুলেছে সমভাবে বিবেচনা করা হয়েছে না। আমরা অতীতে দেখেছি আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছিল যে অনেকে ঋণ খেলাপি ছিল, দ্বৈত নাগরিকত্ব ছিলেন। এগুলো উপেক্ষা করে অনেকের মনোনয়ন বৈধ করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে নির্বাচন কমিশন আইন কানুন বিধিবিধান সমভাবে, সমতার ভিত্তিতে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আমরা আশা করি যে আমাদের নির্বাচন কমিশন এইসব থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যেন এগুলোর দিকে